শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছিলাম। প্রথমেই তো মারুলি দেওয়া কাজ মারুলি দিয়েছি, তারপরে দেখো উঠোনগুলো ঝাড় দিতে শুরু করেছি। তবে এই দিককার উঠোনে দেখো ধান রয়েছে, ওই সামনে জায়গাটা ঝাড় দেওয়া হলো না, কারণ ওই দিকটা না অনেক কদিন থেকে ঝাড় দেওয়া হচ্ছে না, কারণ অনেক কয়েকদিন থেকে কিন্তু ওখানে ধান রাখা হয়েছে। আর কয়েকদিন পর আমাদের তলাটা আর কি পাতা হবে ধানের, তখন কিন্তু পুরো উঠোনটা ফাঁকা হয়ে যাবে আর পুরো উঠোনটা ঝাড় দেওয়া হবে। তবে ওই পাশটা আগে ঝাড় দিয়ে দিয়েছি, ওই যে ধান সিদ্ধ করা উনুন আছে ওই দিকটা, তো ওই দিকটা আজকে আর শেয়ার করলাম না। এই দিকটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, ওই দিকটা তো ঝাড় দেওয়া হয়েছে, চলো এই পাশটা ঝাড় দিয়ে নিই, তারপরে তখন গলির দিক, রাস্তার দিক, পুকুর পাড়, কলপাড় সব ঝাড় দিয়ে নেব। আজকে আর বাসন মাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, যখনই তো বাসন মাজি বাসন মাজা থেকে পুরো ধোয়া পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে দেখো সব বাসন মাজা হয়ে গেছে, আর এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর বাসন ধোয়ার আগে আর একটা কাজ করেছিলাম, ঘরের ভিতরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি। আমি এদিকে বাসন ধুচ্ছি আর আমার পিছনে দেখো হাঁসগুলো কেমন স্নান করছে সকালবেলায়। ওদেরকে কি ঠান্ডা লাগে না বলো? এত কনকনে জল, আমি বাসন মাজছি, আমার হাত তো পুরো কনকন করছে, আর ওরা দেখো মজার সুখে একদম স্নান করছে, একের পর এক ডুব দিয়েই যাচ্ছে। আর আমি তো একবার করে ওদের দিকে তাকাচ্ছি, আমারও যেন তো হাঁসগুলোকে দেখে বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আজকে অনেকগুলোই বাসন ছিল দেখো। আর কি বলো তো, মাজাটা শেয়ার করলাম না, কারণ এতগুলো বাসন মাজা ধোয়া দুটোই যদি শেয়ার করতে যাই অনেকটাই বড় হয়ে যাবে, তো সেই জন্য ধোয়াটাই আর কি শেয়ার করলাম। আর মাজার পর আমি বাসন মাজার যে সাবানটা আছে সেটাও কিন্তু রেখে চলে এসেছি। তো যাই হোক, সমস্ত কিছুই ধোয়া হয়ে গেছে। এই যে দেখো শেষে বাটিগুলো ধুয়ে নিচ্ছি, তো বাটিগুলো ধোয়া হয়ে গেলেই বাসনগুলো ঘরে নিয়ে চলে যাব। গাদা গাদা জামা কাপড় নিয়ে দেখো বসে পড়েছি উঠোনে, কারণ সেই যে নবান্নের সময় বিছানা তো বড় করে পাতা হয়েছিল, তখন অনেকগুলো কিন্তু বালিশ বের করতে হয়েছিল, সেগুলোর কভার লাগাতে হয়েছিল, তারপরে অনেক বড় বিছানাও করতে হয়েছিল। তবে ওই যে বাড়িতে আত্মীয় স্বজন ছিল বলে তখন আর কিচিবিচিতে না কাচাই হয়নি এইগুলো, তো আমি এক জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম হাতে যখন সময় আছে চলো আজকেই এগুলোকে কেচে ফেলি, তাই যা যা কাচার ছিল সব কিছু দেখো বাইরে বের করে নিয়ে চলে এসেছি। আর এই যে ধামাতে এক ধামা জল নিয়ে নিয়েছি, তারপরে দেখো এক এক করে ভেজাচ্ছি আর তুলছি। আর এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলো খুব একটা নোংরা হয়নি। আর এই যে কাপড়টা দেখছো আমি তো কালকে একবারই পরেছিলাম আর কি, তো একটুখানি সার্ফ জলে দিয়েই তুলে নিলাম। আর এই যে আসনগুলো দেখছো, আসন দুটো আর কি বের করা হয়েছিল, ওই সবাই ছিল তো বাইরে যেগুলো আসন থাকে আর কি, সেই আসনে হচ্ছিল না বলে আসন দুটো বের করেছিলাম। আর এখন আর প্রয়োজন পড়বে না, তো ভাবলাম আসনগুলো কেচে দেবো, কেচে ভরে রাখবো, আবার যখন কেউ আসবে তখন আর কি আসনগুলো বের করা হবে। তো যাই হোক, আসনগুলো দেখো ভেজালাম, দিয়ে তুলে নিলাম। আর এই যে বড় বড় দুটো বিছানার চাদর ছিল, ওই যে বারান্দায় তোমাদেরকে তো বলেছিলাম পুরো দুটো খাটের সমান বিছানা করা হয়েছিল, তো এই বিছানার চাদর দুটোই আর কি পাতা হয়েছিল। তো যাই হোক, সমস্ত জামা কাপড়, বিছানার চাদর, বালিশের কভার সব দেখো ভিজিয়ে দিলাম, মানে দুই জায়গায় ভাগ করে নিচ্ছি, মানে একেবারে তো নিয়ে যেতে পারবো না, দুবারে এসে নিয়ে যাব। সমস্ত জামা কাপড় দেখো কাচা হয়ে গিয়েছে, আর অনেকটা সময় লাগলো, পুরো হাঁপিয়ে গেলাম জানো জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড়গুলো কেচে একদম স্নান সেরে নিয়েছি, আর দেখো কত জামা কাপড়, পুরো এদিকটা তারটা ভর্তি, আবার এই যে মাঝের যে তারটা আছে তো সেই তারটাও ভর্তি। আর রোদ এখন সব দিকে লাগছে, রোদটা বেশ ভালোই বেরিয়েছে, তবে এই দিকটায় শুধু ওই গামছাটাই, ওই আসনটা এখনও রোদ আসেনি। ওইদিকে আবার টিনের চালেও কিছু কিছু জামা কাপড় দিয়েছি, পুরো হাঁপিয়ে গেলাম জানো। মিঠু মিঠু আবার মিঠু মিঠু বলছে আওয়াজ শুনে। তো যাই হোক, স্নান যখন হয়ে গেছে চলো এবার হচ্ছে ঠাকুর সেবা দিতে হবে। হ্যাঁ মিঠু বলো। আর এই যে পাতলা পাতলা জিনিসগুলো ছায়া পেলেও শুকিয়ে যাবে, এই যে বাতাস দিচ্ছে দেখো কত, পাতাগুলো কত নড়ছে। তো চলো ঠাকুর সেবা দিই, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, সবজি পাতি কাটবো, দিয়ে তখন রান্নাবান্নার ব্যবস্থা।
চাদরটা একটু জড়ো করে দিতে হয়েছে, কারণ জায়গা হচ্ছিল না। আর গেলাম না ছাদে। আর ওই যেরকম মা বসে আছে রোদের মধ্যে, মাকে বসিয়ে দেওয়া হয়েছে। আর রুদ্র বাবা আজকে সকাল থেকে মাঠে আছে, কারণ আমাদের জমিগুলো জল দেওয়া হচ্ছে। বাবা আর আমি দুজনে ধরে মাকে বাইরে নিয়ে এলাম। কি ভারী গো কুমড়োটা। মিঠু 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 ওরে বাবারে, শক্ত গো। কালকে না পারলে এই কুমড়োটাকেও খেয়ে নিত। দেখো কি সুন্দর, দেখো কুমড়োটা পাকতে শুরু হয়ে গেছে, কিন্তু একদম যে পাকাবো তার তো উপায় নেই। পাকাতে গেলে একদম ইঁদুরে খেয়ে নিত। এটাও আর আমাদের ভাগ্যে থাকতো না আর কি, আগেরটা খেয়ে নিয়েছে, এটাও খেয়ে নিত। তো যাই হোক, এটা আর খেতে দিলে হবে না, এটা আজকে রান্না করা হবে। হ্যাঁ বাবা মিঠু, এই দুটো থাক, এটা কাটবো, এটা কেটে আজকে রান্না করব। ভালো কুমড়োগুলো মানে পাকিয়ে রাখলে কি বলতো, কাঁচা তো থাকবে না বেশি দিন। যদি পাকা থাকতো তাহলে কিন্তু অনেকদিন রেখে দেওয়া হতো, পরে রান্না করব মনে করলে রান্না করা যেত। কিন্তু ওই যে ইঁদুরের অত্যাচারে রাখা হবে না, তো সেই জন্য রাখলাম না, কাঁচাই খেয়ে নিই। কাঁচা বলতে কি আট পাকা হয়েছে। হ্যাঁ মিঠু, কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কই রুদ্র বাবা কই? না রুদ্র বাবা নাই তো। আজকে সকাল থেকে রুদ্র বাবা মাঠে ছিল, কারণ আজকে আমাদের সর্ষের জমিতে জল দেওয়া হচ্ছে। আর জানো তো, কয়েকদিন থেকে ওর মনটা খুব খারাপ, কারণ ও বলছিল যে সর্ষেগুলো ভালো হচ্ছে না। তো আমি বলেছিলাম কি হচ্ছে তুমি আমাকে একটু এনে দেখিও তো। তো ও দেখো একটা গাছ নিয়ে এসছে, এই যে গাছটা দেখছো শিকড়ের সঙ্গে দেখো আলুর মতো হয়ে আছে। তো এরকম যদি আলুর মতো হয়, সেই সর্ষে গাছটা কিন্তু ভালো হয় না, নষ্ট হয়ে যায় আর ফলন হয় না। বেশিরভাগই সর্ষে গাছে কিন্তু এরকম হয়ে গিয়েছে। তো সেই জন্য আমরা খুব চিন্তায় আছি। এত কষ্ট করে ফসল লাগিয়ে যদি ফসল না হয় তাহলে কতটা চিন্তা হয় তোমরাই বলো। এই যে দেখো, এই গাছটা হতোই না আর সর্ষে কিন্তু ধরতও না। তো যাই হোক, এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর আজকে সেরকমভাবে তেমন কিছু রান্না বান্না করছি না, ওই কুমড়ো পই দিয়ে তরকারি করছি, আর ডাল করব, আর আলু সিদ্ধ করব। এই আজকে রান্না বান্না হবে। আর এমনি আলু দিয়ে মোটা কোনো তরকারি, ঝোল বা টক তেমন কিছু করছি না। তো এদিকে দেখো কুমড়োর তরকারিটা হয়ে গিয়েছে, আর অনেকটা দেখো হয়ে গেল। ওই যে এক চির কুমড়োটা দিয়েছিলাম, একটু পই আলু দিতে কিন্তু দেখো বড় বাটির এক বাটি হয়ে গিয়েছে। তো যাই হোক, তরকারিটা নামিয়ে নিলাম, এবার ডালটা করে নেব। রান্না বান্না হয়ে গেছে, আর আজকে তরকারিটা আগে হয়ে গেছিল। এই যে ভাতটা ঢেলে নিলাম হাঁড়ি থেকে, হাঁড়িটা আজকে মাজবো, কারণ কালকে হচ্ছে বৃহস্পতিবার, মানে গতকালকে হাঁড়ি মাজিনি, এই হাঁড়িতেই ভাত ছিল, এই হাঁড়িতে আজকে রান্না করলাম। আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম ভাতের মধ্যে। রুদ্র বলছে মা আমি আলু ছাড়াবো, আমি মাখবো, তোমাকে মাখতে হবে না। ওকে বলছে স্নান করে নাও, স্নান করবো না, বলছে আমি আগে আলু সিদ্ধ মাখবো তারপর স্নান করবো। যে দেখো ও আলু ছাড়াতে শুরু করেছে। তুমি ছাড়াও তাহলে, আমি হাঁড়িটা মেজে আনি। হ্যাঁ, ছাড়তে পারবে সব? মাথায় কি লাগিয়েছো গো? হ্যাঁ, গরম না ঠান্ডা? খুব গরম না? সিদ্ধ হয়েছে? আমি তো ভাবছিলাম সিদ্ধ হবে না, বেশ ভালোই সিদ্ধ হয়েছে। চলো তাহলে তুমি ছাড়াও, আমি আলু চলে যাও না কিন্তু এটা রেখে। হ্যাঁ, ছাগল চলে আসবে। রুদ্র নিয়েছে আলু মাখার দায়িত্ব, তো ও অনুসারে বসে বসে আলু মাখছে, আর আমি চলে এলাম হাঁড়িটা মাজতে। আর আজকে জানো তো, তরকারি তো বেশি করিনি, সেই জন্য কড়াইটা আগেই খালি হয়ে গেছিলো, মানে তরকারিগুলো আগে হয়ে গেছিলো, তাই কড়াইটা আগেই মেজে নিয়েছিলাম। এদিকে আমি হাঁড়ি মাজছি, আর এদিকে দেখো একটা দিদা মাছ বাছছে, কারণ একটা পুকুরে আর কি জল মেরে ফেলা হয়েছে, তো সেই জন্য পুকুরের মাছ ধরা হয়েছিল, তাই দিদা গেছিলো ধরতে। দেখো দিদা কতগুলো মাছ ধরে নিয়ে এসছে, আর এখানে বেশিরভাগ কিন্তু পুঁটি মাছ রয়েছে, তাই ভাবলাম দিদার মাছ বাছাটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, এদিকে হাঁড়িটা আমি মাজছি,
তবে ওই যে কালকে হাঁড়িটা মাজিনি, কালকে পুড়েছে আবার আজকে পুড়েছে, সেই জন্য দেখো হাঁড়ির কালিটা উঠতেই চাইছে না। তবে আমার মাটি ঠিক জানো তো, ওই যে মাটি লেপে দিই, আমার হাতেও কালি লাগে না, কি সুন্দর জলে ভিজিয়ে রাখি, মাটিটা উঠে চলে যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু মাজাও হয়ে যায়। আর আজকে দেখো ঘষেই যাচ্ছি, যত স্টিলের হোক বা সতের হোক কালিটা উঠতেই চাইছে না। তোমরা তো দেখলে যে আমি হাঁড়ি মাছছিলাম, তখন একটা দিদা ঘাটে মাছ বাছছিল। তো আমি রুদ্রবাবুকে বললাম যে তুমি যাও না ওখানে, দিদা যেখান থেকে মাছ ধরেছে সেখানে যদি আর কেউ ধরে, যদি তাদের কাছে কিনতে পাওয়া যায়। তো ওই দিদার কাছে খবর পেলাম, আমাদের গ্রামেরই একটা দিদি আর কি ধরেছিল, যে রুদ্র বাবা গেছিলো ওদের বাড়িতে, তখন দিদিটা মাছ ধরে আসেনি। দিয়ে ওই দিদির মেয়েটাকে বলে এসেছিলো যে তোর মা যদি মাছ ধরে আসে তাহলে আমাদেরকে মাছ দিবি, মাছ আমরা কিনে নেব। দিয়ে আবার এই যে ধরে এসছে, তারপরে দিদির মেয়েটা দিয়ে গেল। শুধু পুঁটি মাছ দেখো, ময়াও আছে। ও হ্যাঁ এই দেখো মায়া মাছগুলো আছে। চলো দুজনে এখন বেছে নিই, বেলা অনেকটা হয়ে গেছে, খাবার টাইম হয়ে গেল, রুদ্রকে খেতে দিলাম, হাঁড়িটা মেজে নিয়ে এসে। তো ভাবলাম মাছটা বেছে রাখি, ফ্রিজে ভরে রাখবো, এখন যদি না হয় এবেলা তো খাবার টাইম হয়ে গেছে, রাত্রে রান্না করে নেব। আর এই যে সবুজ সবুজ এগুলো পুকুরের, এগুলো ভালো করে বেছে পরিষ্কার করে বাছতে হবে। আর এই যে পুঁটি মাছ বাছতে কিন্তু বেশ সময়ও লাগে জানো তো, শুধু আঁশ কিন্তু, আর মায়া মাছগুলো কিন্তু বেশি সময় লাগে না, কারণ কি সুন্দর চকচকে, শুধু পেটটা একটু টিপে দিলেই হয়ে যায়। রুদ্র বাবা তুমি কি বলছো, এখন খাবা না কালকে খাবা না রাত্রে খাবা? কালকে বৃহস্পতিবার। তাই তো, আমারই খেয়াল নেই, রাত্রে রান্না করে দিতে হবে। রাত্রে করে দেবা। আর এখন করতে গেলে সে খাওয়া দাওয়া করতে 3টে হয়ে যাবে। আর ওই যে কালকের কুমড়োটা ওইটা আমি দেখছিলাম, তো ফেলে দিতে হবে, মানে এত খাওয়া খেয়ে যে কুমড়োটা কি বলবো, মানে একবারেই খাওয়া যাবে না। চলো মাছগুলো বেছে নিই। মাছগুলো বাছা হলো, তারপরেই সবাইকে খেতে দিতে শুরু করেছি। আর আজকে তো বেশি কিছু রান্না করিনি, তোমাদেরকে বললাম আলু সিদ্ধ, কুমড়োর তরকারি আর ডাল করা হয়েছিল। আর এখানে দেখছো ধনেপাতা বাটা আছে, তবে এটা আজকে বাটিনি, কালকে বাটা হয়েছিল। আর এখানে আছে আচার, লেবুর আচার, তবে আচারটা ব্যান্ডেলের দিদি নিয়ে এসেছিল, তো ওই আচার একটুখানি ছিল, তাই আজকেও সবাইকে একটু করে দিয়ে দিচ্ছি। তো চলো খাওয়া দাওয়াটা এখন করে নিই। আজকে বিকেলবেলাতে সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। তোমরা তো দেখো যে পাড়াতে যদি আমি সবজি আনতে যাই তাহলে সন্ধ্যেবেলাতেই যাই রুদ্র বাবার সাথে। তো আজকে বিকেলবেলাতে একটু বেড়াতে গেলাম, ভাবলাম যাই দেখে আসি সবজি কোনো আছে নাকি, কিছু আছে নাকি দেখতে গেলাম, যদি নাও থাকে তো সন্ধ্যেবেলা আবার যাবো, ঘুরে আসবো, তাই বিকেলবেলাতেই বেড়াতে গিয়েছিলাম। দিয়ে গেলাম, আমি তো ঝোলা ব্যাগ বা টাকা কিছুই নিয়ে যাইনি। দিয়ে ওই কাকিমাটাকে জিজ্ঞাসা করলাম, দিয়ে বললাম সব কিছুই আছে, তো এসছে যখন নিয়েই যাও তা বললো। যেমন ওদের এই যে বস্তাটাই করে দেখো নিয়ে এসেছি। তো চলো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। এই যে দেখো সুন্দর সুন্দর দুটো বেগুন নিয়ে এসেছি, বেশি নিইনি, দুটো নিয়েছি, বেগুনের তো এখন অনেক দাম। আর এই যে দেখো টমেটো নেওয়া হয়েছে 250, আর হচ্ছে 250 গ্রাম আদা। আর টমেটো কি হয়েছে জানো, দুজন গেছি আমরা, আমি গেছি আর একজন গেছে, দুজনে টমেটো নেবো, কিন্তু বেশি টমেটোই ছিল না, 500 গ্রাম মতো টমেটো ছিল, তাই দুজনকে 250 করে টমেটো দিয়েছি। কি মুখে ভরছি বাবা, মুখে ভরো না, ধুতে হবে, না ধুয়ে কোনো সবজি খেতে নাই। আর এই যে দেখছো ফুলকপি নেওয়া হয়েছে, আর নিয়েছি, এই দেখো ছেড়ে গেল, এত কড়কড় করছে, টাটকা একদম ছেড়ে যাচ্ছে। আর এখানে আছে 3 কিলো আলু, তো এই সবে আর কি বাজার করা হয়েছে, আর কিছু নিয়ে তো এখানে ঢেলে রেখে দিলাম। এই হচ্ছে আজকের আমার বাজার। আর ওই যে গেলাম কেন বলো তো, ওই যে মাছ বেছেছিলাম তোমরা দেখলে, ওই মাছটা তো রাত্রে রান্না করা হবে, তো ওই মাছটা রান্না করবো। টমেটো বাড়িতে ছিল না, টমেটো না দিলে মাছটা ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও একটু কেমন লাগে, টমেটো দিলে বেশ কালারটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে, তো সেই জন্যই আরও যাওয়া। তো যাই হোক এই ব্যাগটা দিয়ে আসবো, ব্যাগ তো নয় বস্তা, একটা ছোট্ট মতো, তো ওদের বাড়ি যাবো, আমি এবার বস্তাটা দিয়ে আসবো আর টাকাটা দিয়ে আসবো। টাকা দিয়ে আসা হয়নি, কি এবার ধুয়ে খেতে হবে দাও। তো চলো এগুলো রেখে দিই, আর টাকাটা আর এই বস্তাটা দিয়ে আসি। হ্যাঁ ধোও চলো।
সন্ধেবেলায় চলে এলাম গ্যাসের ঘরে। আর সন্ধেবেলায় টুকিটাকি যাই করি না কেন গ্যাসে কিন্তু রান্না করে ফেলি, উনুন শালে রাত্রেবেলায় যায় না। তো যাই হোক, এখন মাছটা রান্না করব। আর মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে একটা ওই যে পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, তারপরে দেখো টমেটো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে মাছটা রান্না করব। আর হ্যাঁ, তোমরা এই যে আমার ভিডিও দেখছো, ভিডিও দেখে অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেকে সাহায্যও করছো। তো কি বলো তো, একটা কথা না আমার খুব ভালো লেগেছে। কবিতা বোন মুম্বাই থেকে বলেছে যে তোমার যদি কোনো অসুবিধা হয়, তোমরা যদি মুম্বাইয়ে কোনো দিন ডাক্তার দেখাতে আসো, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবে। আমার বর হাসপাতালে কাজ করে, আমি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করব। তো সত্যি এই কথাটা শুনে আমার খুবই ভালো লেগেছে। সত্যি কোনো দিন যদি ওইদিকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, অবশ্যই তোমার সাথে আমি যোগাযোগ করব। তো যাই হোক, এদিকে দেখো টমেটো দেওয়ার পর হলুদ লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখন ভালো করে টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। আর যে কোনো তরকারিতে টমেটো গোটা হয়ে থাকলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই না বলো? তো যাই হোক, টমেটোটা গলিয়ে নেওয়ার পর এখানে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আর আজকে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই করছি। আর কি জানো তো, কাঁচা কাঁচাই সব কিছু থাকবে, মাছটাও কিন্তু ভাজবো না। ওই যে বলে না ভাপা মতো, তবে যে কোনো মাছ ভাপা করলে সর্ষে বাটা দেয়, তবে আজকে আমি সর্ষে বাটা দেবো না, এভাবেই রান্না করব। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে রান্না করছি। তো মশলাটা দেখো দিয়ে দিলাম। মশলা বলতে লঙ্কা আর পেঁয়াজ বাটা ছিল। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজিনি, আর এই ছোট ছোট মাছগুলো যদি ভাজি না, তাহলে কেমন ভেঙে ভেঙে যায়। তো সেই জন্য মাছগুলো ভাজলাম না। তো মাছগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সামান্য জল দেব, খুব একটু জল দেব না। তারপরে একটু ফুটিয়ে নিয়ে শেষে একটু তেঁতুলগুলো জল দেব, মানে কাঁচা তেঁতুল দুটো আমি সিদ্ধ করে নিয়েছি আগে, সেই তেঁতুলগুলো জলটা দেব, তাহলেই কিন্তু আমার রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি এদিকে মাছটা রান্না করতে থাকি আর ভিডিওটা শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।